ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, রেজাল্ট বের হতে আরও মাসখানেক সময় লাগবে। আমার চাচা কয়েকটি চা বাগানের ডিরেক্টর। তিনি আমাকে ডেকে বললেন, অযথা বসে থেকে কি করবি? যতদিন রেজাল্ট না বের হয় ততদিন চা বাগানে গিয়ে ট্রেনিং হিসেবে কাজ কর না। যদি ভালো লাগে তবে টোগলাই ট্রেনিং নিয়ে সহকারী ম্যানেজার হতে পারবি। আমিও ভাবলাম প্রস্তাবটি মোটেই খারাপ নয়, তাই আমিও রাজি হয়ে গেলাম। চাচা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাগানের ম্যানেজারকে একটা চিঠি দিয়ে দিল। আমি একটি ট্যাক্সি নিয়ে চললাম বাগানের উদ্দেশ্যে। একটি বিখ্যাত ফরেস্টের পাশে ডায়না নদীর ওপারে এই চা বাগানটি অবস্থিত। বিপরীত দিকে জলঢাকা নদী এবং গভীর জঙ্গল। শুধু এক পাশে রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলে একটি বন্দর পড়ে, তারপর শুরু হয় পাহাড়। একটি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। আমি অ্যাপয়েন্টমেন্ট পত্রটি নিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। অনেক বয়স হয়ে গেছে তার। তিনি বললেন, তোমার চাচার সঙ্গে কথা হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু থাকবে কোথায়? এক কাজ করো, আমার বাসায় থেকে যাও, পরে দেখা যাবে। আমি মাথা চুলকে বললাম, ইনেকশন বাংলোতে থাকতে পারবো। তুমি একা থাকবে? ওখানে তো কেউ একা থাকতে চায় না। আমি একাই থাকবো, ভয় নেই। ঠিক আছে, তোমাকে বড়ুয়া রান্না করে দিবে। নাইট গার্ডকে বলে দিচ্ছি রাতে পাহারা দিতে। তারপর আমি ইনেকশন বাংলোতে চলে গেলাম। বিশাল এই ইনেকশন বাংলো, সেই সাথে বেশ পুরনো। ব্রিটিশ আমলের সময়কালে তৈরি এই ইনেকশন বাংলোটা সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি। উপরতলায় কয়েকটা বিশাল বিশাল ঘর। আমি খেয়াল করলাম একদিকের দরজাগুলো কাঠ দিয়ে সিল করে দেওয়া হয়েছে। নিচে বিরাট ড্রয়িং রুম, মধ্যিখানে ফায়ারপ্লেস, ডাইনিং রুম এবং কিচেন স্টোর। তারপর কয়েকটা স্টাফ রুম ও গার্ড রুম। গার্ড রুমে নাইট গার্ড আর পাশে রিটায়ার কুকার বড়ুয়া থাকে। উপরে বিশাল দুটো রুম, সেখানে কাঠের ফার্নিচার, বাথরুম এবং সামনে একটি বিশাল বারান্দা। ওখান থেকে সামনে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বাংলোটির সামনে ও পিছনে বিশাল বাগান। আমি উপরে একটা ঘর গুছিয়ে নিলাম। বড়ুয়া অসাধারণ বরলি মাছের রান্না করেছিল। বুঝলাম ভালোই থাকবো। খেয়ে দিয়ে অফিসে গেলাম। স্টাফদের সঙ্গে পরিচয় হলো। আমার কাজ হলো সকালে কোনো অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গিয়ে প্র্যাকটিক্যাল কাজ শেখা, আর বিকেলে অফিস ওয়ার্ক শেখা। রাতে কিছু করার নেই, তবে রাত 10টার সময় লাইট চলে যায়, তখন লণ্ঠনই একমাত্র ভরসা। রাতে আজ বড়ুয়া ইংলিশ ডিনার করেছিল, লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গেল। যাবার সময় বলে গেল কোনো দরকার হলে তাকে ডাকতে। নাইট গার্ড চলে গেছে ফ্যাক্টরি পাহারা দিতে। লাইব্রেরি থেকে একটা ভূতের বই নিয়ে এসেছিলাম, সেটাই বসে বসে পড়ছিলাম। এমন সময় হঠাৎ লাইট চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কোনো রকমে বারান্দায় গিয়ে দেখলাম ফ্যাক্টরির হ্যাজাকের আলোর রেখা দেখা যাচ্ছে। পাশে বাবুদের কোয়ার্টারের আলো অল্প অল্প দেখা যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়ালাম। বেশ চমৎকার হাওয়া বইছে। নিচে শ শ জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। সামনের জঙ্গল থেকে ভেসে আসছে কোনো অজানা পাখির সুর। বেশ ভালো লাগলো। কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করার পর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঠক ঠক শব্দে ঘুম ভেঙে গেল। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। আমার কাছে স্পষ্ট মনে হলো যেন ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। ফিসফিস করে কথা বলার শব্দ পেলাম। লণ্ঠনের আলো ভালো করে বাড়িয়ে দিলাম। দেখলাম লণ্ঠনের আলোতে একটা আলো ছায়ার খেলা হতে লাগলো। মনে হচ্ছিল ছায়াগুলো নাচতে শুরু করেছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, তবু ভয় পেলেও চুপ করে থাকলাম। ধীরে ধীরে শুয়ে পড়লাম। মনকে সান্ত্বনা দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। দ্রুত ঘুমিয়েও গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকারে ধরফর করে উঠলাম। পাশের বন্ধ ঘর থেকে কোনো মহিলা কণ্ঠে সাদুরি ভাষায় কেউ চিৎকার করে উঠল। মোটা গলায় ইংরেজিতে কেউ চুপ করতে বলল। ঝটপট করে ধস্তাধস্তির শব্দ পেলাম। আবার নারী কণ্ঠের চিৎকারের শব্দ শুনলাম।
স্টপ স্টপ। জোরে জোরে মারার শব্দ পেলাম। কিছুক্ষণ চুপ, তারপর নারী কণ্ঠে বিলাপের কান্না আর ইংরেজিতে চুপ করবার জন্য ধমক শুনতে পেলাম। তারপর সব চুপ। আমি কোনো শব্দ না করে চুপ করে শুয়ে থাকলাম। রাতে আর কোনো কিছু হলো না। আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরবেলায় বড়ুয়ার ডাকে ঘুম ভাঙল। আমি বড়ুয়াকে গত রাতে ঘটা ঘটনাটি শেয়ার করলাম। আমার কাছ থেকে একথা শুনেই বড়ুয়ার চোখে মুখে ভয় ফুটে উঠল। আমি এই ব্যাপারে জানতে চাইলে বড়ুয়া বিষয়টি এড়িয়ে যায়। কি ব্যাপার বড়ুয়া, তুমি কিছু বলছো না কেন? ওই ঘরে কি এমন আছে যে কারণে ঘরটি এভাবে বন্ধ রাখা হয়েছে? আর আর ওই শব্দগুলো কিসের? আমি আপনাকে কিছু বলতে পারবো না সাহেব, শুধু এতটুকু বলবো, ভুলেই ওই ঘরটি আপনি খোলার চেষ্টা করবেন না, তাহলে ভীষণ বিপদ হবে। বড়ুয়া এতটুকু বলেই আমার নিকট হতে চলে গেল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম রাতে চুপি চুপি দরজার সিলটা খুলে দেখব ওপারে কি আছে। রাত হতেই আমি একটি 5 ব্যাটারির টর্চ, একটি বড় মোম, একটি রেঞ্জ জোগাড় করলাম। রাতে লাইট চলে গেলে আমি সাবধানতার সাথে রেঞ্জ দিয়ে দরজা বন্ধ করার কাঠগুলো খুলে ফেললাম। তারপর টর্চের আলোতে দেখলাম মাকড়সার ঝুল হয়ে গেছে। কাঠগুলো খুলে ফেললাম। আসবাবপত্র ধুলামলিন হয়ে আছে। হঠাৎ মাথার উপর দিয়ে কতগুলো বাদুড় চিৎকার করে উড়ে যায়। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। হঠাৎ আমার বিবেক সক্রিয় হয়ে ওঠে। আমি দ্রুত দরজাটা ঠেলে বন্ধ করে কাঠগুলো লাগানোর চেষ্টা করি, কিন্তু এ কি, দরজাটা কিছুতেই বন্ধ করতে পারছি না। একাধিকবার চেষ্টা করেও দরজাটা বন্ধ করতে ব্যর্থ হয়ে আমি আমার ঘরে এসে চুপচাপ বসে দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কিন্তু তেমন কিছুই ঘটল না। আমি সাহস করে ফিরে গেলাম এবং হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। কতক্ষণে ঘুমিয়েছি তা জানি না। হঠাৎ এক বিকট চিৎকারে ঘুম ভেঙে যায়। আমি চেয়ে দেখলাম একজন বিবস্ত্র মদেশিয়া মেয়ে বাঁচাও বাঁচাও বলতে বলতে দৌড়ে ঘরে ঢুকে পড়ে, আর পিছে একটা সাহেব দৌড়ে আসে। ওকে ইংরেজিতে গালাগাল দিয়ে প্রবল মারধর করে। তারপর চাংজোলা করে নিয়ে যায় পাশের ঘরে। একটু পরে পাশের ঘরে ঝটপটি লেগে যায়। আমি ভয়ে চুপ করে থাকি। মনে মনে ঠিক করি কাল সকালেই এ বাংলো ছেড়ে চলে যাব। অসহায়ের মতো বিছানার এক কোণে বসে কাঁপতে লাগলাম। চোখের সামনে এসব কি হচ্ছে? কেন আমি তালাবদ্ধ ঘরটি খুলতে গেলাম? তারপর হঠাৎ দেখি সাহেব মেয়েটার দেহ ছিন্ন ভিন্ন হয়ে আমার চারদিকে ছিটিয়ে পড়ছে। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠি। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম আমার মাথার কাছে ডাক্তার বসে আছেন। ম্যানেজার সাহেব সহ আরও 5-6 জন আমার পাশে দাঁড়িয়ে আছেন। ডাক্তারবাবু বললেন, নাও হি ইজ ওকে। ম্যানেজার সাহেব বললেন, তুমি তো চাকরিটা খাবে, তোমাকে কে দরজাটা খুলতে বলেছিল? প্রাণে বেঁচে গেছো এই ভাগ্য। তুমি এখনই নতুন বাংলোতে চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু এই ঘরটির রহস্যটা আসলে কি? তখন ম্যানেজার সাহেব বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 100 বছর আগে এই বাগানটা সাহেব বাগান ছিল। মালিক ছিল ম্যাকেনজি বলে একজন ব্রিটিশ সাহেব। এমনিতে সাহেব খুব ভালো ছিল, কিন্তু তার একটি দোষ ছিল নারী লোলুপতা। তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় থাকতো পড়াশোনা করার জন্য। ম্যাকেনজি সে সময় বাগানের কুলিদের বাড়ির মেয়েদের ধরে নিয়ে আসতো, পরে ভালো টাকা দিয়ে দিত। ভয়ে তাকে কেউ কিছু বলতে পারতো না। এদিকে বাগানে ফুলমতি নামে এক নতুন কামিন এলো। তার মরদ আর একটি ছোট্ট দুধের বাচ্চা। পাতি তোলার সময় ফুলমণি সাহেবের নজরে এলো। তারপর সাহেব লোক মারফত ফুলমণিকে রাতে আসতে বলল, কিন্তু ফুলমণি এলো না। পরদিন সাহেবের পোষা গুন্ডারা তার মরদকে মেরে আত্মরা করে ফুলমণিকে তুলে আনলো সাহেবের এই বাংলোতে। ফুলমণি যতটা সম্ভব বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শক্তিশালী সাহেবকে বাধা দিতে পারল না। রাতে ভোগ করার পর সাহেব ঘুমিয়ে পড়লে ফুলমণি সাহেবের ঘরের বর্ষা দিয়ে সাহেবের পেট ফুটো করে দিল।
তারপর বাড়ির দোতলা থেকে লাফ দিয়ে পালাতে যাবার সময় আহত হলো। সাহেবের গার্ডরা তাকে পিটিয়ে মেরে ফেলল। তারপর থেকে এই বাংলোতে নানা রকম ভুতুড়ে ব্যাপার ঘটতে থাকে। বাধ্য হয়ে বাগান কর্তৃপক্ষ তান্ত্রিক এনে সাহেবের ঘরটা সিল করে দেয়। তখন থেকে ওই ঘরটা ওরকম সিল করা আছে। ম্যানেজারের কাছে এই ঘটনা শোনার পর আমি সঙ্গে সঙ্গে বাংলো ত্যাগ করলাম। তারপর আরও 1 মাস ওখানে চাকরি করেছিলাম, কিন্তু আমি আর কোনোদিন ওই বাংলোর ত্রিসীমানায় যাইনি। ম্যানেজার সাহেব তান্ত্রিক এনে ওই ঘরটি আবারও বন্ধ করে দেয়।